জিয়াউর রহমানের ছেলে এবং খালেদা জিয়ার ছেলে। জাতি আমার আব্বা আম্মাকে নিয়ে গর্বিত। আমি শপথ করতেছি হে আল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমার পিতামাতা যেখানে শেষ, আমি সেখান থেকে শুরু করি। প্রমাণ করেন আপনি একজন যোগ্য সরকার, যোগ্য শাসক, যোগ্য প্রধানমন্ত্রী। সেদিন প্রমাণ হবে। ৩২ নম্বরে যে ঘটনা ঘটল, যেটা বিএনপির কথা বলা হচ্ছে, এটা কি বিএনপি করেছে না বিএনপির নাম দিয়েছে আমি জানি না। আমি কিন্তু এখন ক্লিয়ার না। এখানে তারেক জিয়ার বক্তব্য জরুরি। একই খেলা হবে, এখানে তারেক জিয়ার কোনো ভূমিকা নেই। অটো। আর ওটা খালেদা জিয়া শেখ হাসিনা ভূমিকা নিচ্ছে। তো অনেকে বলে বিদ্রোহী করে দাঁড়ায় যাবে। আমি হাসি, অসুবিধে কি? যে লোকটা বিএনপি করতো, নমিনেশন পায়নি। পাস করার পরে সে তো সবার আগে তারেক জিয়ার দেখা করবো। যে লিডার আমি তো আসি। বলতে হবে না। তখন তারেক জিয়া চিন্তা করবে, কোয়ার্টারে নিব, আমার তো অপোজিশন দরকার। জিয়া কিন্তু জাতির সম্পদ। এটা মনে রাখবেন। তাকে কখনো বিএনপি সম্মত করতে যায় না। যখনই করতে যাবেন, পরিণতি কিন্তু একই হয়ে যাবে। আর যে চামচারা করবে, এখন ঠিক করে দেন। কারণ জিয়াউর রহমানের কোনো সার্টিফিকেট প্রয়োজন নাই তো। যার সার্টিফিকেট প্রয়োজন নাই, তার স্থান নির্ধারিত হয়ে গেছে। এরপর তার দিবেন কেন? যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, আবার কেন বলতেছেন ওর আরো লেখাপড়া করা উচিত? ও তো স্বীকৃত। সেই ক্ষেত্রে আপনাকে তারেক জিয়াকে বলবো যে আপনি যথেষ্ট দৃঢ়তা দেখাইছেন। আপনার বক্তৃতা আমি শুনি তো। আপনার সাহস, কথাবার্তা, শব্দের গ্রন্থনা, ভাষা সবকিছু কিন্তু মার্জিত। আপনি হুমকি দিলেও কিন্তু এরকমভাবে দেন যে হুমকিটাকে মনে হয় এটা দেওয়া উচিত। এই যে আপনার আর্টিকুলেশন, এগুলো তো আমরা লক্ষ্য করি। আপনার দল কি বলবে সব দল তো আপনার প্রশংসা করবে অন্ধভাবে বলছেন। আমরা যারা বাইরে আছি, আমরা মিলাই আপনার প্রত্যেকটা বক্তৃতা কিন্তু আমি একবার দুবার শুনি যে কি বললেন কি বললেন। আমি দেখতে চাই যে আপনার ভিতরে যে গভীরতা, যে প্রয়োগটা ডেভেলপ করতেছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মে কি আসছে। আমি তো মরে যেতে পারি যেকোনো সময়। মৃত্যু তো সবারই আছে। কিন্তু আপনি যখন চেয়ারে বসবেন, ওই চেয়ারটা কি আলোকিত হবে না অনালোকিত হয়ে যাবে? এই যে প্রত্যাশার চেয়ারটা তাকায় আছে আপনার দিকে, কিন্তু আপনি এসে বসলেন, আপনি এই চেয়ারটা কিন্তু মনে করেন এখন এক চেয়ারটা আলোকিত না, অন্ধকার। এই চেয়ারে যারা ছিল এখন আপনাকে আলোকিত করতে হবে। যদি আলোকিত করতে না পারে, মহা সমস্যা। এই চিন্তা করতে হবে ধরো তারেক জিয়াকে, করতে হবে বিএনপির শীর্ষ নেতাদেরকে, এবং যারা বুঝেন এমপি হবেন যারা তাদেরকে। এখন একা যদি সেই চিন্তা করেন হবে না। এই যে চিন্তার ক্ষেত্রে একটা দলের ভিতরে একটা কালেকটিভ চিন্তা নিয়ে আসেন। সব চিন্তা আপনি করবেন না, তাদেরও চিন্তা করতে দেন। দেশটা আমাদের। আপনি প্রমাণ করে দেন দেশপ্রেম সবার উপরে। দলকে ভালোবাসো, নিঃসন্দেহে সবার আগে দেশটাকে ভালোবাসো। দেশের জন্য যা মঙ্গল কথা বলো, দলের মঙ্গলের জন্য সবসময় দেশের মঙ্গলকে হারাই যেও না। অনেকগুলো ব্যাপারে কিন্তু তারেক জিয়া প্রমাণ করতেছেন তিনি রাষ্ট্রনায়কের যে গুণাবলীগুলো আছে তিনি কিন্তু অর্জন করতেছেন। হি ইজ দ্য বার্ডিং। এইগুলো আরো পরিপক্ক হবে যখন তিনি চেয়ারটা বসবেন। আমি তাকে নিয়ে আশাবাদী। আমি তো এই কথা বলেছি। আপনি যেদিন দেশে ফিরবেন, আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি চলে যাবেন আপনার বাপের মাজারে। ওখানে যেয়ে আপনি বলবেন, আমি আপনি টকশোতে বলেছি, বলবেন আমি তারেক জিয়া, জিয়াউর রহমানের ছেলে এবং খালেদা জিয়ার ছেলে। জাতি আমার আব্বা আম্মাকে নিয়ে গর্বিত। আমি শপথ করতেছি হে আল্লাহ, তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমার পিতামাতা যেখানে শেষ, আমি সেখান থেকে শুরু করি। প্রমাণ করেন আপনি একজন যোগ্য সরকার, যোগ্য শাসক, যোগ্য প্রধানমন্ত্রী। সেদিন প্রমাণ হবে সে একটা আলোকিত হবে। আমি এই বলো আপনার দলের কথা বলবো না। আপনি আসলেই দল আলোকিত হয়ে যাবে। চেয়ারে আলো ওগুলো ওরা বলুক না। ওই দরকার আছে, দলের দরকার আছে দল টিকা থাকে। যেগুলি আপনি দেখবেন আপনার সমালোচনা যারা করে, নিন্দা করে এক গ্রুপ, ওটা অন্য কথা। আমি কিন্তু আপনার নিন্দা করব না। আমি সমালোচনা করব। আপনার ভালো মন্দ সাইডটাকে তুলে ধরবো। কেন ধরবো? আমি চাবো এই ভাটার জগতে শেষ। ওই প্রজন্মের ২ মহিলা ছিল এখানে, শাসন করছে শেষ। এরপরে পুরুষ হিসেবে আপনি আসছেন। এবং আপনি একটা যুব সমাজের কণ্ঠস্বর হিসেবে আসতেছেন। অনেকগুলো চ্যালেঞ্জ।
মুক্তিযুদ্ধের পরে যে চ্যালেঞ্জগুলো ছিল আমাদের সামনে, তার চেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এখন নেই। ২০ কোটি লোকের সমস্যা, ভারত-বাংলাদেশ সমস্যা। মারাত্মক ব্যাপার-স্যাপার এগুলো। এই যে ভূ-রাজনীতির সমস্যা, সিকিউরিটি ইন্টিগ্রিটি, আপনাকে কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীকে তুলে ধরতে হবে। কার সাথে কিছুতে আপনি ভালো জানেন। কোন অ্যাঙ্গেলে করবেন। সব তো কর্মী জানে না। সুতরাং আপনার চিন্তাটা হচ্ছে অন্যরকম তো। Whenever you think in enlightened manner, broader perspective. সেই জন্যই বলছি, আপনি পারবেন। কারণ আপনার রক্তের ভিতরে কে আছে? জিয়াউর রহমান, খালেদা। সম্ভব। আরো যদি পিছনে যান, আপনার শ্বশুর কে ছিল? তার পুরুষ কি ছিল? আপনি কিন্তু একটা বিরাট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছেন এতে। আমি সেই জন্য বললাম, আপনি সিদ্ধ হস্তে যা কিছু অন্যায়, যা কিছু দলকে বিভ্রান্ত করে, বন্ধ করে দেয়। আপনি নতুন কিছু লোক নিয়ে আসেন পার্টিতে। স্বচ্ছ বিজনেসম্যান। আমি জানি আপনি কিছু লোক নিয়ে এসেছেন। আমাকে এক লোক বলেছে, আপনি নিয়ে এসেছেন, আপনার কথা বলেছেন। আমি খুশি হয়েছি। আপনি কিন্তু যদি রিক্রুট করতে পারেন যে বয়স ৫০ এর নিচে, ভালো ব্যবসায়ী, বুদ্ধিমান, সৎ, নাম আছে, নিয়ে আসেন। ব্যবসায়ী আসতে অসুবিধা নেই, ব্যবসায়ী লাগবে তো। ব্যবসায়ী ডমিনেট না। ব্যবসায়ী লাগবে, একটা দলের সবকিছুই লাগে। প্রভাব বিস্তার করবে রাজনীতিটা। আপনার কিছু রিক্রুট ইতিমধ্যে যেহেতু করছেন, যারা বিএনপি করতো না, সমর্থন করত। আমি মনে করি এগুলো আপনার অত্যন্ত সুন্দর। এবং আমি আপনাকে প্রশংসা করতে চাই। যেমন উদাহরণ দিয়ে বলে দিই আপনি। বলতে অসুবিধা নেই। আপনি কুষ্টিয়ার অ্যাশুর গ্রুপের চেয়ারম্যান সাদিক, তাকে আপনি রিক্রুট করেছেন, তাকে পদ দিয়েছেন। সাদিক আমি চিনি। আমার জানা মতে যে কয়েকজন শিল্প ব্যবসায়ী আছে বাংলাদেশে, সৎ, দক্ষ, দৃঢ়চেতা, দেশপ্রেমী, হি ইজ ওয়ান অফ দ্যাম। সাদির মতন লোকেরা যদি এমপি হয়, সংসদে যায়, এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট। কিন্তু সাদির আশাটা কি সহজ হবে? হবে। যদি আপনি ওখানে সঠিক সিদ্ধান্ত নেন। ষড়যন্ত্র সব জায়গায় হবে। আমি সেটার উদাহরণ দিলাম আপনাকে। আপনার কতগুলি পদক্ষেপ আমার খুব নজরে পড়ছিল। এবং এই জন্য আপনাকে বললাম যে আপনি যে কাজটা করতে অন্যরা পারবে না। সুতরাং আমি আবারও বলছি, যত দাবি দেওয়া আছে, কিন্তু সমস্ত ঝুড়িতে ভরে ফেলেন। আপনি যে আপনার ঝুড়ি গণপরিষদের কথা বলছেন মেনে নিতে, কিন্তু ওরা যে সংবিধান ফেলে দেওয়ার কথা বলছে, সংবিধান মুছে দেবে, সেটা কি আসলে সম্ভব হয়? সেই আবদারও কি মেনে নেবে? আমি আপনাকে এখানে বলতে শুনে হতে পারে, শুনে পলিটিক্স ড্রামা, রাজনীতি হচ্ছে একটা ড্রামা, দাবার গুলো। এখন যারা এখানে খেলতেছে, মনে করেন আমেরিকা এই মুহূর্তে মেইন প্লেয়ার। ভারতও চাবে না জামাত ইসলাম অপোজিশন। খেয়াল করুন। এখন অনেকে বলতেছে নির্বাচন হলে আওয়ামী লীগের সব ভোট কে পাবে? বিএনপি পাবে। নেগেটিভ চিন্তা। এখন আবার দেখেন ৩২ নম্বরে যে ঘটনা ঘটলো, যেটা বিএনপির কথা বলা হচ্ছে, এটা কি বিএনপি করেছে না বিএনপির নাম যাচ্ছে আমি জানি না। আমি কিন্তু এখন ক্লিয়ার না। এখানে তারেক জিয়ার বক্তব্য জরুরি। যদি জায়গা থাকে অবশ্যই তারেক জিয়ার সম্মতি আছে। কিন্তু আমি যতটুকু জানি, আমার বুঝি তারেক জিয়া এই মুহূর্তে ভুলটা করবে। তাহলে যদি এর ভুল, যদি সে না বলে থাকে তাহলে ভুল করছে আপনার দোষে। যে বইলা থাকে তাহলে দায়িত্ব নিয়ে বেশ। এটা কি দাঁড়ায়? এটাতে বুঝাইতে ছিল যেহেতু বিএনপি আওয়ামী লীগের শেষ করে দিতে চায়, পরেও ভোট দেবো না। তো ভোটটা কারে দেবে? জামাত ইসলাম রে। এই খেলাগুলি বুঝেন কিন্তু এটা কিন্তু সূক্ষ্ম খেলা। বিএনপি যেহেতু ভোট পেয়ে যাবে, মানুষ তো আওয়ামী লীগের তো বাক্স নেই। তো যারা ভোট দিবে কত পার্সেন্ট লোক আসবে? এমনি সাধারণত ভোট হবে 40%, 47%। এবার মনে করেন 25% হবে। যেহেতু আওয়ামী লীগ নাই। আর সর্বোচ্চ বড় যদি হয় 40%, তাহলে এই যে যারা নিরপেক্ষ লোকগুলো আছে তারা ভোট দিবে না। তারা মনে করবে জানি তো, আমি যখন জানতে পারবো বিএনপি পাশ হয়ে গেছে আমি যাবো না। বাট বিএনপির ভিতরে একটা অনীহা দেখা দিবে। 48%।
মানে সিদ্ধান্ত নিতে আমি পারে টাকা না পয়সা তাদের। খরচ করবো না। বিএনপি আমি তো এমনি পাচ্ছি, এইটাও কিন্তু একটা দলের জন্য বিরাট বার্ডেন। কারণ নমিনেশন দেওয়ার পরে দেখা যাবে আল্লাহ না করুন প্রচুর বিদ্রোহী গ্রুপ দাঁড়ায় গেছে। এই বিদ্রোহীরা যদি পাশ করে যায় তাতে বিএনপির ক্ষতি নেই। ওরা পরে বিএনপিতে জয়েন করবে। অদ্ভুত খেলা তো এটা। শেখ হাসিনা যেটা করছিল জোর করে ছলে বলে, আর তারে যে সেটা পাবে এমনি। পার্থক্য দেখেন কি সুন্দর, একই খেলা হবে, এখানে তার এই যে কোনো ভূমিকা নেই, অটো। আর ওটা খালেদা জিয়া শেখ হাসিনা ভূমিকা নিচ্ছে। তো অনেকে বলে বিদ্রোহী গ্রুপ দাঁড়ায় যাবে, আমি হাসি, অসুবিধে কি? যে লোকটা বিএনপি করতো, নমিনেশন পায়নি, পাশ করার পরে সে তো সবার আগে তারা গেলে দেখা করবো যে লিডার আমি তো আসি, বলতে হবে না। তখন তারা যে চিন্তা করবে আমি কর্ডারে নিব, আমার তো অপোজিশন দরকার। বলতেছি তো, যেটা শেখ হাসিনা করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তারা ইচ্ছা করবে কম্পালসন দ্য টাইম। উনি ক্ষতির জন্য করবে না, উনি করবে একটা সমাজে ব্যালেন্স আনার জন্য। দেখেন একই কাজ কিন্তু করতেছে দুইটা প্রেক্ষাপট। এক কাজ করে একজন মহান হইতেছে, আরেকজন ধিকৃত হচ্ছে। আমি সেই জন্য বললাম, যে যত মিটিং করে, যে যত সমালোচনা করে, ডক্টর ইউনূস গভীর জলে মাছ। ওনার চেহারা দেখে কিছু বুঝবেন না। যে মাহমুদুর মান্না বলছে যে উনি যা বলেন তা তো মানে পানির মতো মনে বোঝা যায় না, খাওয়া দাওয়া হাসেন না, আসবেন না। উনি ইউনূস। এই ব্যক্তি একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় সারা পৃথিবীকে কাঁপাই দিয়া সে নোবেল পুরস্কার পাইছে। কেউ সাহায্য করে না। নিজস্ব লবি, এই গ্রামীণ ব্যাংকটাকে সে নিজ চিন্তা ভাবনা থেকে দাঁড় করেছে। হ্যাঁ, সাহায্য করছে তাকে বিভিন্ন বিভিন্ন সরকার, সেটা বড় কথা। বড় কথা মেধা তো তার। নোবেল পুরস্কার তো ব্যাংক পাইছে, সে তো একা নেয়নি। অর্থাৎ তার একটাই চিন্তা ছিল, আমি যেটা মনে করি উনি একটা পরিক্রম ব্যক্তিত্ব, মেধাবী, খুব ভিশনারি, সাহস। ওনার সাহসটা কিন্তু বোঝা যায় না, আপনি বুঝতে দিবেন না। ওরকম সাহসী না হলে এই কাজটা করতে পারে না। ও তো দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, কোন কোন দেশে আছে না আছে সবাই তাকে চিনে যান। ওর বয়স তো অনেকই বেশি। খবর আছে, আমি জিজ্ঞেস করি আপনাদের নাম বলেন তো কয়টা, বলতে পারবেন না। কিন্তু যারা জিজ্ঞেস করবেন নোবেল পুরস্কার ইউনূস, ইয়েস ইউনূস। এই যে সে ব্যক্তিগত প্রচেষ্টা সারা পৃথিবী জানান দিল, আমি মোহাম্মদ ইউনূস বাঙালি, আমি নিজ গুণাবলীতে পৃথিবীতে নিজেকে আত্মপ্রকাশ করেছি এবং রাষ্ট্র আমাকে সমর্থন দিয়েছে। তারপরেও তো রাষ্ট্র তাকে সমর্থন দেয়নি। ওনার সাথে প্রিভিয়াস গভর্নমেন্ট গুলো আমরা দেখলাম। এগুলো মনে রাখেন যে কি হয়।